দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো 3 আর 4-এর গসাগু কত? 3 আর 4-এর গসাগু হয় 1, তাহলে গসাগু এরা বলেছে 4, তাহলে আমি বলতে পারি 1 সমান 4। এখন বলেছে সংখ্যা দুটির লসাগু কত? তো 3 আর 4-এর লসাগু কত? 3 আর 4-এর লসাগু যায় না, তাই এটা গুণ করতে হয়, 3 আর 4 12, তাহলে আমরা 1 সমান পেলাম 4, তাহলে 12 সমান কত পাবো? 12 সমান 4 গুণ করবো 12-এর সঙ্গে, তা 12 গুণ 4, তার মানে 48। উত্তর হয়ে গেল 48। এই যে লসাগু, দুটি সংখ্যা লসাগু 48। এইভাবে তো একদম শর্ট টিপস ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক করবো, শর্ট ট্রিক্সের মাধ্যমে 25টা অঙ্ক, দেখবে 25 মিনিট মতো লাগবে সময়। 2-এর দাগের প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তো কিছু না, প্রথমে আমরা দেবো 20, তারপরে দেবো 10, তারপরে আমরা যোগ চিহ্ন দেবো, তারপরে 20 দেবো, ইন্টু দেবো, তারপরে -10 দেবো, তারপরে 100 দেবো। এটা কিন্তু একটা সূত্র, কি সূত্র? a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা হচ্ছে তোমার প্রশ্নের মানে সূত্র। এটা হচ্ছে এরকম অঙ্ক থাকলে যেখানে হ্রাস পাবে সেখানে মাইনাস ধরবে, আর বৃদ্ধি পাবে যেখানে সেখানে প্লাস ধরবে। তো দেখ এখানে 20% বৃদ্ধি, তাই এইটাই এ মনে করছি, আর 10% হ্রাস মানে বি মনে করছি। তাহলে দেখো এখানে 20 বৃদ্ধি পেয়েছে তাই যোগ আছে, এর আগে যোগ আছে, তারপরে দেখো -10 হ্রাস পেয়েছে বলে -10, এটা হচ্ছে সূত্রের প্লাস, তারপর 20 ইন্টু -10/100। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 20 - 10, এবারে এখানে দেখো 20 10 কে 200, আর এই প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাস দেবো, -200/100। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্যটা কাটবে, তাহলে এখানে থাকছে কত? 2, নিচে 1 আছে, 1-এর কোনো মূল্য নেই, 2 আছে। তাহলে দেখো এখানে -10 আর এই -2, এই -2, তাহলে -2 আর -10 হচ্ছে -12। তো 20 থেকে 12 বাদ দিলে কত থাকে? 20 থেকে 12 বাদ দিলে থাকে কিন্তু 8, তাই 8% হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেহেতু এখানে প্লাস হচ্ছে, দেখো কোনো মাইনাস নেই, তাই 8% কিন্তু বৃদ্ধি হবে সঠিক উত্তর। এইভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করতে হয়। আমরা 3 দাগের প্রশ্ন দেখবো, প্রত্যেকটা অঙ্ক দেখো সহজ টিপস ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দেবো তোমাদেরকে। বার্ষিক 5% সরল সুদে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে? এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে? কিছু না, এই শুধু 5টা তুমি নিচে দেবে, আর একটা সূত্রের 100টা উপরে দেবে। এখানে বলেছে দ্বিগুণ, তাই তুমি গুণ করবে। দ্বিগুণ বললে 1 দ্বারা গুণ করতে হবে, 3 গুণ বললে 2 দ্বারা গুণ করতে হতো, 5 গুণ বললে 4 দ্বারা গুণ করতে হতো। যা বলবে, যে কগুণ বলবে তার থেকে 1 কম নেব। তাহলে এখানে আমরা 5 আর 100 কাটলে পেয়ে যাবো 5 20 100। এখানে দ্বিগুণ বলেছে তাই কিন্তু আমরা 1 নিয়েছি। এবারে 20 আর 1 গুণ করলে 20 1 20, তাহলে 20 ইয়ার হবে সঠিক উত্তর, সিদ্ধার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 4 দাগের প্রশ্ন দেখি। প্রত্যেকটা অঙ্ক একদম সহজ টিপস ট্রিক্সের মাধ্যমে শিখে দেবো। এ একটি কাজ 12 দিনে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলে 3 দিন পর এ চলে যায়, বাকি কাজ বি কতদিনে শেষ হবে? দেখো খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো 12 আর 15 লসাগু করো, ছোট্ট করে একটা 12 আর 15 লসাগু করো, দেখো কত সুন্দরভাবে করা যায়। এখানে 3 4 12 করো আর 3 5 15 করো, তাহলে কত হচ্ছে? 4 5 20, 3 20 60, লসাগু কিন্তু হচ্ছে 60। তা তোমার মোট কাজ মনে করো 60 ইউনিট, ঠিক আছে? 60 ইউনিট মোট কাজ। এখন এখান থেকে একটা দাগ দাও, এখান থেকে একটা দাগ দাও, এখানে লেখো এ আর এখানে লেখো বি। এখন 12 দিনে 60 ইউনিট করে এ, তাহলে একদিনে করবে কত? তাই তুমি 60কে 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5 ইউনিট। একদিনে কিন্তু এ করবে 5 ইউনিট, আর বি একদিনে করবে কত? এখানে তোমার বি 15 দিনে করে 60 ইউনিট, তাহলে 15 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে করে কত? তাহলে 60/15, তাহলে তোমার কত হবে? 60/15 হলে 15 আর 60 কাটলে 4, তাহলে কিন্তু তুমি এখানে পাচ্ছ 4 ইউনিট। তাহলে বি কিন্তু একদিনে করছে 4 ইউনিট, এ একদিনে করে 5 ইউনিট। দুজনে একত্রে যদি করে একদিনে, তাহলে কত ইউনিট করছে? 5 আর 4 যোগ করো, তাহলে 9 ইউনিট। 9 ইউনিট কিন্তু দিনে ওরা দুজনে একসঙ্গে কাজ করে। তা তোমার এখানে 3 দিনে করেছে তারা একসঙ্গে কাজ, তাহলে এই 3টা তুমি সাথে গুণ করবে, তাহলে একদিনে 9 ইউনিট করলে 3 দিনে করবে কত? 3 9 27 ইউনিট। ওকে, 27 ইউনিট কাজ কিন্তু তারা 3 দিনে করে ফেলেছে। মোট কত ইউনিট কাজ ছিল? 60 ইউনিট। তা তুমি এখানে 27টা বাদ দাও, তাহলে তোমার কতটা বাকি থাকবে? তা 7 আর কত হলে 10, 3 হলে 10, সাথে 1, 2 কে 3, 3 আর কত হলে 6, 3 হলে 6, অর্থাৎ 33 ইউনিট কাজ এখনো বাকি আছে। এবারে বলছে বাকি কাজটা বি একা কতদিনে করবে? বি একদিনে করে কত ইউনিট? এই যে বি একা একদিনে করে 4 ইউনিট, তাহলে 33 ইউনিট কাজ বাকি আছে। 4 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে 4 8 32, আর 1 দাও 33, 4 দিনও 8, আর 2 দাও 10, আর 4 5 20, দেখো 8.25 ইউনিট, 8.25 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। এভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল তোমার প্রত্যেকটা অঙ্ক একদম মুখে মুখে শিখিয়ে দেবে। দেখো 5 দাগের প্রশ্ন দেখো, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে চলে, একটি বিদ্যুতের খুঁটি পার হতে ট্রেনটির কত সময় লাগবে? কিছু না, তুমি শুধু এই সূত্রটা ইউজ করবে, S = D/T। অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক সামান্য একটা করে সূত্র আছে, ওই প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে সূত্র আমরা ঠিক করে রেখে দেবো, আমরা প্রত্যেকটা অঙ্ক হবে। মনে করো 30টা চ্যাপ্টার আছে, 30টা সূত্র মুখস্থ করবো, ব্যাস সেই 30টা সূত্রেই তোমার অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখো আমরা S = D,
বাই টি এই সূত্রটা ইউজ করে কিভাবে এটা সমাধান করছি। দেখো এস এর মান হচ্ছে আপেক্ষিক গতিবেগ, এখানে আপেক্ষিক গতিবেগ কত 60 কিমি পার আওয়ার, তাহলে এখানে 60 দিলাম, এখানে দেখো মিটার দেওয়া আছে, এখানে কিমি দেওয়া আছে, তাহলে কেমন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? তাই আমরা এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেবো। তাহলে 60-এর সঙ্গে কি করবো 5/18 দ্বারা গুণ করে দেবো, ব্যাস। এবার আমরা এটার ডির মানটা বার করবো, ডির মান আছে কিন্তু 150 মিটার, তাই 150টা আমরা উপরে দেবো। টির মানটা কত দেবো? টির মানটা তোমাকে উত্তর চেয়েছে, এই বলেছে না ট্রেনটি কত সময় লাগবে, এই ট্রেনটির কত সময় লাগবে ওই খুঁটিটাকে অতিক্রম করতে। আর মনে রাখবে খুঁটি অতিক্রম করা মানে ট্রেনের নিজেদের অতিক্রম করা, তাই কিন্তু ডির মান কিন্তু 150 নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা এটাকে সহজেই সমাধান করি, এই 0 আর এই 0 কাটি, আর এই 5 আর এই 15 কাটি, 3 করি, ওপরে উপরে কাটা যায়, ঠিক আছে। আর এই 6 আর এই 18 কাটি, 3 করি। দেখো এবারে আমরা কি করব, এখানে এই উপরের পোর্শনটা কিচ্ছু নেই, কিন্তু এই উপরের পোর্শনটা কিচ্ছু নেই, তা টির সঙ্গে কিছু নেই মানে টির সঙ্গে 1, এখানে উপরে কিছু নেই মানে 1 ধরতে হবে, তা টি 1 কে টি ধরলাম, সমান সমান এইটার সঙ্গে এটা গুণ হয় আর এটার সঙ্গে এটা গুণ হয়, ঠিক আছে। তো এই টির সঙ্গে আমরা 1 গুণ করলাম, টি 1 কে টি, আর এই 3-এর সাথে 3 গুণ করলে 9, টি সমান সমান 9। তো দেখো 9 সেকেন্ড হবে সঠিক উত্তর। এর দাগ হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 6 দাগের প্রশ্ন দেখি। 6 দাগের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15 কিমি পার আওয়ার এবং স্রোতের বেগ 25 কিমি পার আওয়ার হলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? এরকম অঙ্ক থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো এই যে বলছে স্রোতের বেগ 2.5 কিমি পার আওয়ার, আর এখানে বলছে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ 15 কিমি পার আওয়ার, আর উত্তর চাইছে প্রতিকূলে নৌকার বেগ কত? এরকম অঙ্ক থাকলে তুমি সহজে একদম চোখ বুঝে কি করবে, এই যে 15 থেকে বিয়োগ করবে, কত বিয়োগ করবে? এই 2.5 গুণ 2, ডবল করে গুণ করে দেবে, তাহলে 15 থেকে তুমি পাবে, বিয়োগ করবে কত? 15 থেকে 2.5 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 5, তার 15 থেকে 5 বিয়োগ করবে 10 কিমি পার আওয়ার হবে এর সঠিক উত্তর, যেটা হবে এর দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম অঙ্ক থাকলে একদম সহজে এই টিপসটা তোমরা কাজে লাগিয়ে দেবে। চলো বললাম না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা ছোট্ট ছোট্ট করে টিপস ট্রিক্স আছে, সেই টিপস ট্রিক্সটা ধরতে হয়। আর এডুকেশন স্কুল সত্যিকার যে ক্লাস করে আর এডুকেশন স্কুলে সেই বুঝতে পারে যে কত টিপস ট্রিক্সটা এখানে কাজে লাগানো যায়। একদম সিম্পল টিপস ট্রিক্স কাজে লাগাবো আমরা। তাদের অঙ্ক দেখো, এক ব্যক্তি 400 টাকায় কিছু লেবু কিনে 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করেন, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 10% লাভ হবে? এখানে আমার একটা কোশ্চেন আছে, বলেছে 1/4 অংশ, তার মানে মোট আমের পরিমাণে মনে করো 4, ঠিক আছে। এই 4 ইউনিট আম তোমাকে 10% লাভে বিক্রি করতে হবে, সমস্তটাই আম 10% লাভে বিক্রি করতে হবে, তাহলে গুণ 10, তোমার মোট হচ্ছে 40, তোমার মোট প্রয়োজন কিন্তু 40 ইউনিট, ওকে 40 ইউনিট। এখন এই 40 ইউনিট যেটা আছে সেটা কিন্তু সমস্তটা বিক্রি করতে হবে, এবং এই যে 1%, 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি হয়েছে সেটাও কিন্তু ওর সঙ্গে তুলতে হবে। তাই তুলতে গেলে তুমি কি করবে, এই যে 1 অংশ মানে 20 ইউনিট, তো এর সঙ্গে তুমি কি করবে -20, ওকে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 60 ইউনিট, মোট কিন্তু 60 ইউনিট হলো, ওকে। এই 60 ইউনিট আম তোমাকে বিক্রি করতে হবে, 60 ইউনিট আম বিক্রি করতে হবে, তাহলে তোমার মোটের উপরে 10% লাভ হবে। তো এই মোট 60 ইউনিট আমরা বার করলাম, ঠিক আছে। তো আমার 1/4 অংশ ক্ষতি হয়েছে কিন্তু, তাহলে 1 বিয়োগ 1/4 থাকছে কত? থাকছে কিন্তু 3/4, ঠিক আছে। তো তার মানে 4 ভাগের 3 ভাগ থাকছে, সেই 3 ভাগ আম আমি 3 ভাগ আম, এই 3 ভাগ আম সমান সমান আমরা কি করব, 3 ভাগ আম সমান সমান 60 ইউনিট, ওকে। তাহলে 1 সমান সমান কত? 60/3, তাহলে এখানে আমি পাচ্ছি কত? 20। এই 20% কিন্তু এই মানে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে, বাকি অংশ হচ্ছে 20% লাভে বিক্রি করলে তবেই কিন্তু মোটের উপর 10% লাভ হবে। তাই এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে এই অঙ্কগুলো সহজেই সমাধান করতে হয়। 8 দাগের অঙ্ক দেখবো খুব সুন্দরভাবে। 8 দাগের অঙ্কটা দেখো, লেখা আছে এ, বি এবং সি একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা দিয়ে বিনিয়োগ করেছে, বছরের শেষে 2800 টাকা লাভ হয়েছে, বি কত টাকা পাবে? খুব সিম্পল ব্যাপার। এই যে এখানে দেখো 2000, 3000, 4000 সবার হাজার হাজার আছে, তাই ওই শূন্যগুলো আমরা বাদ রেখে দেবো। এখান থেকে 2, এখান থেকে 3, 3 আর 2 5, আর 5 আর 4 9, আমরা 9 যোগ করে দেবো, ঠিক আছে। তো 3 আর 2 5 আর 4 9, এই 9টা আমরা কি করব, এই 9টা আমরা এই 1800টাকে ভাগ করে দেবো 9, তাহলে 9 দিনও কত হচ্ছে? 1800, অর্থাৎ 200 হয়। এবারে বির পোর্শন বলেছে, বি কত পাবে? তাহলে বি পোর্শন আছে এই 3000, তাহলে বির কত নিয়েছি? বির নিয়েছে 3, 200-র সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে 600 হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 600 টাকা, তাহলে বি পাবে 600 টাকা। এইভাবে এই অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল ক্লাসে ক্লাস করলে তুমি প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক তুমি মিস না করে, তুমি কোনো অঙ্ক মিস করবে না, পরীক্ষার হলে প্রত্যেকটা অঙ্ক তুমি করেই আসবে। আর এডুকেশন স্কুলে এইভাবে কিন্তু অঙ্ক তোমাদের শেখায়। দেখো 9 দাগের প্রশ্ন আছে, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 20 মিনিটে এবং বি নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? কিছু না, এটা সিম্পল সূত্র, এবি বাই এ প্লাস বি, ওকে।
তাহলে এর মান কত 20, বির মান কত 30, বাই 20 আর 30 যোগ করবো, করলে হয়ে যায় 50। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 5 আর এই 30 কাটলে হয়ে যায় 5 6 30, আর 6 সঙ্গে 2 গুণ করলে কত হয়, 6 দিন 12। তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 12 মিনিট। এভাবে কিন্তু অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 10-এর দাগের প্রশ্ন দেখবো। 10-এর দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তার আয় 20% বৃদ্ধি পেলে খরচ 10% বৃদ্ধি পায়, সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? কিছু না, একদম সহজ সিম্পল ভাবে এই অঙ্কটা তুমি শিখে যাবে। দেখো কিভাবে করতে হয়। দেখো আগে তুমি আয় করতে, মনে করো 100 টাকা, 100 টাকা কি করতে, আয় করতে। ব্যয় করতে কত, ব্যয় করতে হচ্ছে 75 টাকা, বলেছে না 75% খরচ করতে, তাহলে 75 টাকা ব্যয় করতে। তাহলে এখান থেকে সঞ্চয় করতে কত, সঞ্চয় দুশয় ইংরেজ হয়, সঞ্চয় করতে কিন্তু তোমার 100 বিয়োগ 75 অর্থাৎ 25 টাকা তুমি এখান থেকে সঞ্চয় করতে, 25 টাকা। এখন তার আয় 20% বৃদ্ধি হয়েছে, তার মানে এখন আয় কত, মানে বর্তমানে আয় 120 টাকা, আর খরচ 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে তোমার এই যে 75 টাকা আগে খরচ হতো, এতে কিন্তু 10 টাকা বেশি খরচ, মানে 10% বেশি খরচ হতো। 75-এর 10% মানে 82.5 টাকা। তাহলে এখন খরচ হচ্ছে কত, ব্যয় হচ্ছে 82.5। এখন আয় 120 টাকা, ব্যয় 82.5, তাহলে সঞ্চয় কত, সঞ্চয় কিন্তু তোমার সঞ্চয় হবে কিন্তু 120 বিয়োগ 82.5। তাহলে তোমার এখান থেকে কত থাকছে, এখান থেকে থাকছে কিন্তু 37.5 টাকা। এটা কিন্তু তোমার বর্তমানে সঞ্চয় থাকছে। আগে সঞ্চয় ছিল কত, আগে সঞ্চয় ছিল কিন্তু 25 টাকা, এখন সঞ্চয় কত, এখন 37.5 টাকা। তাহলে সঞ্চয় বৃদ্ধি হচ্ছে কত, তাই আমরা 37.5 থেকে কি করব, 37.5 থেকে এই 25টা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, তা 12.5 টাকা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 12.5, এবার বলেছে কি এখন কিন্তু 12.5 টাকা আমার শতকরা সঞ্চয়, এখন কিন্তু আমার 12.5 টাকা সঞ্চয় বৃদ্ধি হচ্ছে। তাহলে এবার এটা 12.5 টাকে আমাদের শতকরা আকারে প্রকাশ করতে হবে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে এটা তোমাকে কিন্তু উত্তর চেয়েছে। তো তুমি আগে ওটা হচ্ছে 25 টাকায় কিন্তু তোমার 12.5 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত, এই তোমার উত্তর কিন্তু। তাহলে এই 12.5 বাই 25 ইন্টু 100, ব্যাস। তো 4 25 100, আমরা যদি 25 আর 100 কাটাকুটি করি 4, আর 12.5কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 50। তো এখানে 50% হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজে সব অঙ্ক সমাধান করা যায়। 11 দাগের প্রশ্ন দেখো, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এই জায়গাটা একটা কোশ্চেন আছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় বলেছে না, তা তুমি মনে রাখবে, এগুলো মুখস্থ করে রাখবে, এগুলো মুখস্থ করার জিনিস। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 100, এটা তুমি মুখস্থ করে রাখবে, কারণ এই ধরনের অঙ্ক পড়ে, কারণ এগুলো তোমার মুখস্থ করে রাখতে হবে, এগুলো সময় বাঁচানোর জন্য মুখস্থ করে রাখতে হবে, আর সময় যাওয়ার জন্য ওরা প্রশ্নটা তৈরি করে। ঠিক আছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 100, আর প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 135। এইভাবে কিন্তু প্রত্যেকটা মুখস্থ করে রাখতে হয়। ঠিক আছে, প্রথম 7টি মৌলিক সংখ্যার সমষ্টি, প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি, প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি, 11টি মৌলিক সংখ্যার সমষ্টি, এরকম করে 10-15 পর্যন্ত মুখস্থ করে রাখতে হয়, কারণ তার মধ্যে কিন্তু অঙ্কগুলো পড়ে। তো এই 135 হবে 10টি মৌলিক সংখ্যার সমষ্টি, আর 9টি মৌলিক সংখ্যার সমষ্টি হবে 100। তাই তোমাকে 100কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 11 99, আর 1 9 1 কে 9 9 1 কে 9, এইভাবে চলতেই থাকবে, তার মানে 11.11। এটা কিন্তু তুমি নিতে পারো ডির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে 12 দাগের প্রশ্ন, একটি ঘড়ি 320 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? কিছু না, এই দেখো এই 320টা আমি এখানে দিলাম, 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে কি করা যাবে, 20% ক্ষতি হয়ে যাবে মানে 100/80টা আমরা নিচে দেবো। ঠিক আছে, তো আর এই যে কত টাকায় বিক্রি করে 10% লাভ হবে, সেই ক্ষেত্রে আমরা 110/100টা আমরা এখানে দেবো। দেখো প্রথমে তোমাকে ঠিক করতে হয় 20% ক্ষতি মানে কত, 80 টাকায় বিক্রি 100 টাকার জিনিস, আর 110 মানে 10% লাভ করতে গেলে কি করতে হয়, বিক্রি 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করতে হয়। এইভাবে কিন্তু এগুলো শিখে রাখতে হয়। এবারে দেখো এই যেই তোমার ক্ষতি হবে সেটা তুমি এই মূল্যটা থেকে ক্রয় মূল্যে যেতে গেলে, এই বিক্রির থেকে ক্রয় মূল্যে যেতে গেলে তোমাকে এটাকে উল্টে গুণ করতে হবে। তাই 320 সঙ্গে দেখো উল্টে আমরা গুণ করে দিয়েছি, তারপর দেখো এটা সোজাভাবে গুণ করে দিয়েছি, 110/100 করে দিয়েছি। ওকে, এইবার আমরা এটাকে কাটাকুটি করবো, এই 100 আর এই 100 কেটে দেবো, আর এই 0টা আর এই 0টা কেটে দেবো, আর এই 8 আর এই 320 কাটলে হয় 40। 40 আর 11 দিয়ে যদি আমরা গুণ করি 4 11 44, আর এই 0টা বসে যায়, তো 440 টাকা। খুব সুন্দরভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। তাহলে 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম কত, 440 টাকা। এবার আমরা পরের প্রশ্নে চলে যাবো। খুব
দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের একদম মুখে মুখে শিখিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক। এবার আমরা এই 13 দাগের প্রশ্ন দেখবো। 13 দাগের প্রশ্ন আছে A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D সমান 6:7, A:D কত। আর A:D কত বলেই অঙ্কটা এখানে সহজ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে এই 2 আছে না, এর মান, আর এখানে 4 আছে, 4 দ্বিগুণে 8 করবে। প্রথমে সির মান আছে 6, তাহলে এখানে আমরা কি করব, এই যে 2, 4 আর 6 গুণ করবো, 4 দিন 8, 6 8 48 এটা হচ্ছে এর মান। আর ডির মান হবে এবারে এই যে 3 আর 5, অর্থাৎ পরের সংখ্যাগুলো গুণ করবো, 3 5 15, 7 15 105। ওকে, তাহলে প্রথমগুলো গুণ করলাম, 4 দিন 8 আর 6 8 48 বসালাম, এর মান আর ডির মান হবে 105। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে বার করতে পারবো। 3 16 48 পাবো, আর 3 35 105 পাবো, আর কাটাকুটি করা যাবে না, তাহলে 16:35। তাই এই দেখো বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 14 দাগের প্রশ্ন দেখবো। 14 দাগের প্রশ্ন দেখো, খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মিশ্রিত করে সেই মিশ্রণ ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। এই জায়গাটায় একটা প্রশ্ন, এই যে কত পার্সেন্ট জল মিশ্রিত করলে বলেছে না, এই জল মিশ্রিত করলে মানে তোমার দেখো মনে করো দুধ ইস টু জল, ঠিক আছে। তো দুধ ইস টু জল, এখন বলেছে 25% লাভ হবে। এই জলটা হচ্ছে 25 আর দুধটা হচ্ছে 100। কেন আমি 25 দিচ্ছি, কারণ দেখো 25% লাভ করতে হবে, তাই জল 25 মেশাতে হবে 100, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে কি হচ্ছে দেখো, 4 25 100, মানে এটা যদি অনুপাত করো 4 25 100 আর 25 একে 25, 4:1 হচ্ছে। কিন্তু যখন তুমি 4:1 করে এর দাগ উত্তর করে আসবে তখন এটা ভুল হবে। কেন ভুল হবে, কারণ এখানে তোমাকে বলেছে কত কি অনুপাতে জল মিশ্রিত করতে হবে, কি অনুপাতে জল মিশ্রিত করতে হবে। তার মানে তোমার এখানে জলের ব্যাপারটা আগে চেয়েছে, তার মানে জল ইস টু দুধ তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটায় একটা এই অঙ্কগুলোর ভুল হয়, এখানে তোমার 1:4 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে হয়। আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন কি আছে দেখবো। আমরা 15 দাগের প্রশ্ন দেখবো। 15 দাগের প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার যোগফল 45, তাদের বিয়োগফল 15, সংখ্যা দুটির অনুপাত কত। এই জায়গাটায় দেখো দুটি সংখ্যার যোগফল 45 বলেছে, বিয়োগফল 15 বলেছে। এরকম অঙ্ক থাকলে তুমি সহজেই সমাধান করবে। 45 যোগ 15/2 আর 45 বিয়োগ 15/2, সংখ্যা দুটো বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এই সংখ্যা দুটো বার করছি, এখানে 60/2 হবে আর এখানে হবে 30/2। তো দেখো এখানে আমরা 30 দ্বিগুণে 60 করতে পারি 30, আর এখানে আমরা 15 দ্বিগুণে 30 করতে পারি। আর এই 15 আর এই 30 কাটতে কি হয়, এখানে 15 দিনে 30 আর এখানে 15 একে 15, অর্থাৎ তোমার উত্তর হয়ে যাচ্ছে 2:1। তো দেখো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্ক এইভাবে শিখতে হয়, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকমভাবে কিন্তু সহজেই সমাধান করা যায়। যদি বলতে সংখ্যা দুটি কি কি, তাহলে একটা সংখ্যা 30 হতো, একটা সংখ্যা 15 হতো। যেহেতু অনুপাত বলেছে তাই 2:1 বের করে দিলাম। আমরা 16 দাগের প্রশ্ন দেখবো। 16 দাগের প্রশ্ন আছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা, তাহলে এখানে আমরা 12 15 20 আর 54, এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে দেখবো কত হচ্ছে, 6 দিনও 12, 15টা 15 থেকে গেল, আর 10 দিনও 20, আর এখানে 27 দিনও 54 হয়ে গেল। এবার আমরা আবার এটাকে কি করব, 2 দ্বারা ভাগ করে দেবো। এখানে দেখো 3 দ্বিগুণে 6, 15টা বসে গেল, আর এখানে 5 দ্বিগুণে 10 আর 27টা 27 বসে গেল। এবার আমরা এটাকে 3 দ্বারা করবো, 3 একে 3, 3 5 15, আর 5টা 5 বসে গেল, 3 9 27। এবার আমরা এটাকে 5 দ্বারা ক্যালকুলেশন করব, তাহলে 5 একে 5, 5 একে 5, একটা বসে গেল, আর এখানে কিন্তু 9টা থেকে গেল। তো দেখো এখান থেকে খুব সহজে কিন্তু এটা সহজেই সমাধান করলাম। দেখো 2 দিনও 4, 3 4 12, 5 12 60, 60 আর 9 যদি গুণ করি তাহলে কত হয়, 60 আর 9 মানে 6 9 54, 540 হয়। তাহলে 540 হচ্ছে লসাগু হচ্ছে। এখানে বলছে প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে। এই 540 কিন্তু এই 12 15 20 54 দ্বারা বিভাজ্য 540, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে, তাই কিন্তু আমরা এই 4টা যোগ করে দিলাম এখানে। ওকে, তাহলে 540 আর 4 যোগ করলে কত হচ্ছে, 544। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 544। এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল প্রত্যেকটা অঙ্ক তোমার মুখে মুখে শিখিয়ে দেবে। 17 থেকে অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, একদম সহজেই তুমি সমাধান করো। এই যে 10% মানে 10% মানে 110/100, তার মানে তোমার এই 100 টাকা আসল, আর 1 বছর তোমার 110 টাকা হবে 10% সুদের হারে। সেই ক্ষেত্রে এটা আমরা কি করব, 11/10 হিসাবে ধরে রাখবো। এখানে যদি বলে যে 2 বছর, তাই তুমি এটাকে হোল স্কয়ার করে দাও। হোল স্কয়ার করলে কত হচ্ছে, 11 11 121 হচ্ছে। ওকে, 121, আর নিচে হচ্ছে 10 10 100। এইবারে এখানেই হচ্ছে ইন্টারেস্ট, এই জায়গাটায় তুমি গুণ করবে। 100কে কত গুণ করলে, মানে আসলটা হচ্ছে 100, 100কে কত গুণ করলে 2000, তো 100কে 20 গুণ করলে 2000, তাহলে এটাকে 20 দ্বারা গুণ করো, ব্যাস তোমার অঙ্ক কিন্তু হয়ে গেল। তুমি এখানে পাচ্ছ 2000 টাকা, আর এখানে দেখো তুমি যদি এটা গুণ করো তাহলে 2 1 2 পাচ্ছ, 2 3 4 পাচ্ছ, 2 1 2 পাচ্ছ, অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে 2420 টাকা। তাহলে 2000 টাকা, এখানে 100কে 20 দিয়ে গুণ করলে 2000, আর এখানে
121কে 20 দ্বারা গুণ করলে 2420 টাকা, তাহলে তোমার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, মানে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে 2420 টাকা। দেখো 2420 টাকা বৃদ্ধি হবে সঠিক উত্তর। এইভাবে প্রত্যেকটা অঙ্ক টিপস ট্রিক্সের সাহায্যে শিখতে হয়। দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ একদম সহজেই সমাধান করা যায়। সরল সুদ তবুও একটু ক্যালকুলেশন হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ একদম একদম বিনা পরিশ্রমে চক্রবৃদ্ধি সুদ সমাধান হয়ে যায়। তো শিখতে হবে সেগুলো। তার জন্য আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করো, ক্লাস করলে তুমি প্রত্যেকটা অঙ্ক শিখে যেতে পারো। দেখো মিসলেনিয়াস বলো আর গ্রাম পঞ্চায়েত বলো, আর তুমি কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, আরপিএফ বলো, এসএসজিডি বলো, যেটাই বলো না কেন এই টাইপের অঙ্ক আসে। তোমার প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম টাইপের অঙ্ক আসবে, কিন্তু তোমরা কি করো, তোমরা কিন্তু অ্যাকচুয়াল অঙ্কর ধারে কাছে যেতে চাও না, বা তোমরা মনে করো একটু পড়াশুনো করবে সেটাও করতে চাও না, কোথাও একটা ব্যাস কিনবে সেটাও পর্যন্ত করতে চাও না। নিজে নিজে যেটা পারবে সেটাই করবে, কিন্তু নিজে নিজে কিছু করে এগোনো যায় না। চেষ্টা করতে হয়, কারোর হেল্প নিতে হয়। যখন তুমি ছোট অবস্থায় ছিলে তখনও কিন্তু তোমার বাবা মার হাত ধরে কিন্তু তুমি হাঁটতে শিখেছো। তো এইরকম একটা পজিশন সবসময় ঠিক করতে হয় যে আমাকে কোথাও উঠতে গেলে অবশ্যই কারো না কারোর হাত ধরবো, তো সে যেটা যে মূল্যেরই হোক না কেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিক করতে হয়। তো আমরা এখানে না অনেকটা পিছিয়ে আছি, যার জন্য অঙ্ক, রিজনিং, জেনারেল স্টাডিজ এসব জায়গায় অনেকটা আমরা কমে গেছি। তো আমাদের বুঝতে হবে যে আমাকে আমার মূল লক্ষ্যে পৌঁছাতে হবে, তার জন্য আমাকে যেটা করার দরকার সেটা করতে হবে। দেখো 18 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 100, অন্তর 28, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখেছো তো, বর্গের সমষ্টি 100 বলেছে আর বর্গের অন্তর বলেছে 28, সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা এই জায়গা থেকে এইরকম ভাবে অঙ্কটা বার করে দিতে পারি। এখানে 100 যোগ 28 ঠিক আগের মতন করে এটা বার করে দিতে পারি, আর 100 বিয়োগ 28/2 সেম ভাবে আমরা বার করে বলি সংখ্যা দুটির সমষ্টি কত, সংখ্যা দুটির সমষ্টি আমরা এখান থেকে এরকম ভাবে বার করে দিতে পারি খুব সহজে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমরা এই দুটো সংখ্যার সমষ্টি বার করব। এখানে আমার কত হচ্ছে 128, 128/2 এটা কিন্তু আমরা রুটের মধ্যে রেখেছি, যোগ 100 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে, 8 কত হলে 10, 2 হলে 10, সাথে 1, 2 আর 3, 3 আর কত 10, 7 হলে 10/2। এখন এটাকে যদি আমরা এটা দ্বারা কাটি তাহলে এখানে আমরা পাবো 6 দিন মানে 64 পাবো। ঠিক আছে, এখানে পাবো 64 আর এখানে পাবো আমরা 36। তাহলে 64টা রুটের মধ্যে থাকবে, ধরো মনে করো, তাহলে এখানে রুট 64 পাচ্ছি আমরা, আর যোগ রুট 36 পাচ্ছি আমরা। ঠিক আছে, এই রুটটা ব্যবহার করছে শুধুমাত্র বর্গ বলেছে তাই কিন্তু আমরা বার করছি। ঠিক আছে, তাহলে 64 এখানে রুট করলে পাচ্ছে 8 আর 36 রুট করলে পাচ্ছে 6, তাহলে সমষ্টি কত, 8 আর 6 14। দেখো মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সমাধান হয়ে যাবে, প্রসেস জানতে হবে, প্রসেস জানলে সব সহজেই সমাধান হয়ে যায়। আমরা 19 দাগের প্রশ্ন দেখবো। 19 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিমি বেগে হাঁটলে তিনি 5 মিনিট আগে পৌঁছান, তার গন্তব্যস্থলের দূরত্ব কত? এটা কি করতে হয়, এখানে তোমাকে এবি বাই এ মাইনাস বি, অর্থাৎ তোমার সূত্র হয়ে যায় এই যে এবি বাই এ মাইনাস বি ইন্টু টি। ঠিক আছে, তাহলে এ কত, এ হচ্ছে 4 কিমি, বি হচ্ছে 5 কিমি, তাহলে 4 আর 5 তুমি কি করবে, গুণ করবে, আর 4 আর 5 বিয়োগ করবে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। ঠিক আছে, 5 বিয়োগ 4 করে দেবে, 1 হয়ে যাবে, ইন্টু টি। টির মান কত, এখানে তোমার 5 মিনিট আর এখানেও কত 5 মিনিট, তাহলে 10 মিনিট। এদের যোগ করতে হবে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট, আর নিচে দিতে হবে 60। কেন 60 দিলাম, কারণ এখানে কিন্তু তোমার ঘন্টায় প্রকাশ হয়ে গেল, কারণ 5 কিমি বেগে হাঁটে মানে কিমি বেগে হাঁটা মানে ঘন্টায় হাঁটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে এই 10টাকে 60টাকে 10 দিয়ে কাটলে হয়ে যায় 6, আর 4 5 20, তাহলে এখানে আমরা পাচ্ছি 20/6। 20/6 মানে 3 6 18 আর 2 20, 3 6 18, অর্থাৎ এরকমই থেকে যাবে 3.33 কিমি, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। সহজে এইসব অঙ্ক সমাধান করা যায়। 20 দাগের প্রশ্ন আছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15, বৃহত্তম সংখ্যাটি কত? কিছু না, 15 মাঝখানে রাখবো, মিডিলে রাখবো। এবার যেহেতু 5টা বলেছে তাহলে 15 পরে দুটো নেবো, 15 আগে দুটো নেবো, তাহলে 15 পরে দুটো হচ্ছে, 15 পরে বিজোড় সংখ্যা হচ্ছে 16 বাদ দিয়ে 17, 17 বাদ দিয়ে 19, এই 19টাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম বললে কি হবে, ক্ষুদ্রতম বললে 15-র আগে আছে 13, 13-র আগে আছে 11, ক্ষুদ্রতম হচ্ছে 11 আর বৃহত্তম হচ্ছে 19। ঠিক আছে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে 19। যদি ক্ষুদ্র বলতো তাহলে 11 হতো। এইভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করতে, একদম মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক হয়ে যায়। 21 দাগের প্রশ্ন দেখো, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 50% হবে? এই যে 50% হবে বলেছে না, এই জায়গাটাই অঙ্কটা সুযোগ সুবিধা হয়ে গেছে, মানে এই যে 50% বলেছে তার জন্য অঙ্কটা সহজ হয়ে গেছে। যদি 50% না দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা যথেষ্ট কঠিন হতো। ঠিক আছে।